শ্রেণীর সমস্ত ছাত্রদের জানাই আজকে নতুন ক্লাসে স্বাগত। এর আগে তোমাদের যে দেহ তরল সম্পর্কে পড়ানো হয়েছিল, দেহ তরল অর্থাৎ বিভিন্ন রকমের দেহ তরলগুলো আছে। বিভিন্ন রকমের দেহ তরলের মধ্যে রক্ত, লসিকা, ঘাম, মূত্র, তারপর সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এরকম বিভিন্ন উপাদানগুলো। তারপরে প্রধান উপাদান যেটা ছিল সেটা হলো রক্তের উপাদান, অর্থাৎ রক্তের বিভিন্ন শ্রেণী বিভাগ করানো হয়েছিল। এর আগের দিন বোর্ডে চার্ট করে দেওয়া হয়েছিল রক্তের শ্রেণী বিভাগগুলো। রক্তের দুটো উপাদান, রক্ত কোষ বা রক্তকণিকা, আর একটা হলো রক্তরস বা তরল উপাদান। এই যে রক্ত কণিকা, এই রক্ত কণিকাগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ করা ছিল। রক্তকণিকা তিন প্রকার হয়ে থাকে, একটা হলো শ্বেত রক্তকণিকা, একটা লোহিত রক্তকণিকা, আর একটা হলো অনুচক্রিকা। এই শ্বেত রক্তকণিকাগুলো আবার দুই প্রকার হয়ে থাকে, একটা দানাদার আর একটা দানাহীন, অর্থাৎ গ্রানালোসাইট আর অ্যাগ্রানালোসাইট। তাহলে দানাদার যেগুলো সেগুলো আবার তিন প্রকারের। সেই দানাদার যেগুলো সেগুলো হলো ফিল, অর্থাৎ নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর দানাহীন যেগুলো অর্থাৎ অ্যাগ্রানালোসাইট সেগুলো হলো সাইট, অর্থাৎ মনোসাইট আর লিম্ফোসাইট। তিন প্রকার। তাহলে এই যে উপাদানগুলো আছে লোহিত রক্তকণিকার অর্থাৎ আরবিসির কোনো কিন্তু ভাগ নেই বা অনুচক্রিকার কোনো বিভাগ করা নেই। লোহিত রক্তকণিকা তাহলে উৎপন্ন হয়, লোহিত রক্তকণিকা আরবিসি কোথা থেকে উৎপন্ন হতে পারে? লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই রক্তকণিকাগুলো উৎপন্ন হয় অস্থি মজ্জা, অর্থাৎ অস্থির অন্তর্ভাগে যে মজ্জা ওই অংশ থেকে রক্তকণিকাগুলো উৎপন্ন হয়। আর ভ্রূণ অবস্থায় যদি সেটা রক্তকণিকা উৎপন্ন হয়, ভ্রূণ অবস্থায় উৎপন্ন হয় সাধারণত যকৃৎ বা প্লীহা থেকে। যকৃৎ এবং প্লীহা থেকে এই রক্ত উৎপন্ন হতে পারে। আর জন্মের পর যখন আমরা পূর্ণাঙ্গ হতে শুরু করি তখন অস্থি মজ্জা থেকে, অস্থির সে মাঝখান বরাবর যে অংশগুলো আছে সেই অস্থি মজ্জা থেকে সৃষ্টি হতে পারে। এই এর আয়ুষ্কাল অর্থাৎ আরবিসি লোহিত রক্তকণিকাগুলো কতদিন বাঁচতে পারে? এর আয়ুষ্কাল সাধারণত 120 দিন, গড়ে 120 দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে। ধরে নাও আজকে জন্ম হলো, আজকের জন্ম থেকে 120 দিন পর্যন্ত সে জীবিত থাকতে পারে। জীবিত থাকতে পারবে মানে কি, তারা ক্রিয়াটা সম্পাদন করতে পারবে। তাহলে কি কি ক্রিয়া করবে এই লোহিত রক্তকণিকা? ক্রিয়া সম্পাদন করা হলো শ্বাসবায়ু পরিবহন। শ্বাসবায়ু বলতে আমরা কোন বায়ুটাকে বলি? শ্বাসবায়ু বলতে অক্সিজেন, যে O2, এই অক্সিজেন পরিবহনে সাহায্য করে লোহিত রক্তকণিকা। আর কি করে? রক্তের সান্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সান্দ্রতা, রক্তের যে স্থিতিস্থাপকতা সেটা বজায় রাখতে সাহায্য করছে। আর কি, রক্তের ধনাত্মক এবং ঋণাত্মক, যেহেতু লোহিত রক্তকণিকা লাল, লোহিত রক্তকণিকা লাল এবং লাল হওয়ার কারণ হলো তার মধ্যে Fe আয়নগুলো আছে, অর্থাৎ লোহার আয়ন। এই লোহার আয়নের সাহায্যে তারা কি করে? আমাদের ইলেকট্রন আদান প্রদানে সাহায্য করে। ইলেকট্রন আদান প্রদানে সাহায্য করে ধনাত্মক এবং ঋণাত্মক ভাবটাকে, সাম্যতাকে বজায় রাখে, অর্থাৎ অ্যাসিড ক্ষারের সাম্যতাটা কিছুটা বজায় করতে সাহায্য করে, সাম্যতা রক্ষা করতে সাহায্য করে। তাহলে লোহিত রক্তকণিকা যে আছে, লোহিত রক্তকণিকাগুলো চিনব কিভাবে বা এর বৈশিষ্ট্য কি, কেমন হয় দেখতে? লোহিত রক্তকণিকা সাধারণত প্রোটিন, লিপিড নির্মিত, লিপিড এবং লাইপোপ্রোটিন নির্মিত। লাইপোপ্রোটিন, প্রোটিনের বিভিন্ন প্রকার ভাগ ছিল, 9-এ পড়ানো হয়েছিল ওগুলো, 9-এ বলছি সরি এর আগের অংশে পড়ানো হয়েছিল প্রোটিন অংশগুলো প্রথম চ্যাপ্টারে। এই লাইপোপ্রোটিন নির্মিত এবং এই আকৃতি যদি দেখা যায়, লোহিত রক্তকণিকার আকৃতিটা যদি দেখা যায় সাধারণত গোলাকার হয়, গোলাকার, কিন্তু গোলাকার হলেও তার চ্যাপ্টা অংশ, অর্থাৎ যে ধারগুলো হলো পাতলা, ধারগুলো পাতলা এবং মাঝখান বরাবর অংশটা একটু মোটা হয় বা গাঢ় হয়, অর্থাৎ কিছুটা চাকতির মতো দেখতে। চাকতি যেমন স্কুলে যখন স্পোর্টস হয়, স্পোর্টস হলে চাকতি নিক্ষেপ একটা আছে, সেই চাকতির নিক্ষেপের, যারা চাকতি নিক্ষেপ করেছে তাদের যদি চাকতিটা ভালো করে লক্ষ্য করো, চাকতিটা কিন্তু মাঝখানটা একটু উঁচু এবং দু সাইডে পাতলা হতে শুরু করেছে, অর্থাৎ লেন্স, অনেকে লেন্স দেখেছে, সেই লেন্সের মতো জ্যামিতি বক্সে যে লেন্সগুলো থাকে সেগুলোকে হাত দিয়ে দেখলে যেমন করে সেরকম হলো লোহিত রক্তকণিকাগুলো দেখতে। আর পরের কণিকাটা হলো শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা আমাদের দেহের অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, জন্মের আগে প্লীহা থেকে উৎপন্ন হয়, অর্থাৎ সমস্ত রক্তকণিকাগুলো একই উৎপত্তি। কিন্তু তার আয়ুষ্কাল, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল একটু কম, একটু কম বলতে 1 থেকে 15 দিন। সে জন্মের সঙ্গে সঙ্গেও মারা যেতে পারে এবং সে 15 দিন পর্যন্ত তার ক্রিয়াটাকে সম্পাদন করতে পারে।
তাহলে এই ক্রিয়া সম্পাদন করতে পারে। তাহলে শ্বেত রক্তকণিকার প্রধান ক্রিয়া, এর আগের দিন বলেছিলাম আমি, শ্বেত রক্তকণিকার প্রধান ক্রিয়া হলো রোগ জীবাণুগুলিকে ধ্বংস করা। এই রোগ জীবাণুগুলিকে যখন ধ্বংস করছে, এই শ্বেত রক্তকণিকা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ দুই প্রকারের ভাগ, দুই ভাগের মধ্যে আবার এখানে 3 ভাগ, এখানে 2 ভাগ, 5 ভাগ। তাহলে শ্বেত রক্তকণিকা 5 রকমের হতে পারে। শ্বেত রক্তকণিকা 5 রকমের হয়ে থাকে। 5 রকমের হওয়ার জন্য তাদের কাজগুলো আলাদা আলাদা। যেমন শ্বেত রক্তকণিকার যদি মনোসাইটের কাজ ধরা হয়, মনোসাইটের কাজ, মনোসাইট এবং লিম্ফোসাইটের, মনোসাইট লিম্ফোসাইটের প্রধান যেটা কাজ করে সেটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি জানিস কিনা? ফ্যাগোসাইটোসিস পদ্ধতি হলো যে কোনো একটা কোষের উপাদান বা যে কোনো একটা জীবাণু কি করে, তার জীবাণুগুলোকে, এটা যদি জীবাণু হয় সেই জীবাণুটাকে গ্রহণ করে নেবে। গ্রহণ করে কিভাবে? যখন সেই কোষ রক্তকণিকার বা শ্বেত রক্তকণিকা নিউট্রোফিল এই মনোসাইট লিম্ফোসাইটের কাছাকাছি আসবে, তখন একটা খাঁচি সৃষ্টি করবে, অর্থাৎ সাইটোপ্লাজম সহ উপাদানগুলো ভিতরে ঢুকতে শুরু করবে এবং জীবাণুটা ধীরে ধীরে এগিয়ে আসবে এবং পুরোপুরি একসময় জীবাণুটা ভিতরে প্রবেশ করে যাবে। ভিতরে প্রবেশ করে গিয়ে বাইরে থেকে এই সাইটোপ্লাজমের যে উপাদানগুলো সেগুলা যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গিয়ে কি হলো, জীবাণুটাকে প্রবেশ করে নিল। এই যে প্রক্রিয়া, এটা গ্রহণ করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি বা আগ্রাসন পদ্ধতি, যেটা বাংলায় বলা হয় আগ্রাসন, গ্রাস করে নেওয়া। যেমন কোনো কিছু আমরা খেয়ে নিই, তাহলে ধীরে ধীরে মুখের কাছে আসে এবং মুখটা বড় হতে শুরু করে এবং যখন পুরোপুরি প্রবেশ করে যায় মুখটা বন্ধ হয়ে যায়, গ্রাস করে নিল। এবার ভিতরে জীবাণুটাকে গ্রহণ করে নিয়ে তারা এক প্রকারের প্রোটিন উপাদান নিক্ষেপ করে দিল। প্রোটিন উপাদান যখনই নিক্ষেপ করে দিলে এই জীবাণুটা প্রোটিনের প্রভাবে বা বিষক্রিয়ার প্রভাবে মৃত্যু হয়ে যাবে এবং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে শ্বেত রক্তকণিকাটা ছিল, এই শ্বেত রক্তকণিকাটা নিজেও মারা যেতে পারে। যে যদি মারা যায় তাহলে যেদিন উৎপন্ন হয়েছে সেই দিনে রোগ জীবাণু আক্রান্ত হয়েছে সেই দিনে মারা গেল, তাহলে আজকাল একদিন হলো। সে ওইভাবে বেঁচে থাকতে থাকতে দেখা হলো 15 দিন পর সে জীবাণুটাকে মারতে চেষ্টা করছে, তাহলে 15 দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারবে। সেই জন্য আজকালগুলো এরকম। তারপর মনোসাইট লিম্ফোসাইট ফ্যাগোসাইটের মধ্যে রোগ জীবাণুগুলোকে ধ্বংস করলো। তারপর লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা করে অ্যান্টিবডি সৃষ্টি করবে। লিম্ফোসাইট রক্তকণিকা, লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করবে। অ্যান্টিবডি কোথায় ব্যবহার করা হয়? যে ছোট বাচ্চাগুলো যখন জন্মের পর ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন দিয়ে বলা হয় কি এটা হলো কলেরার ইনজেকশন, এটা হলো টাইফয়েডের ইনজেকশন, এটা হলো ডেঙ্গুর ইনজেকশন। এই যে ইনজেকশনগুলো আগে থেকেই পুশ করা হয়ে থাকে দেহের মধ্যে, ফলে দেহে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। এই প্রতিরোধ ব্যবস্থাটাই হলো আমাদের অ্যান্টিবডি, যেটাকে ইমিউনিটি বলা হয়, অর্থাৎ আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। গড়ে তোলার প্রধান কাজ করে হলো অ্যান্টিবডিগুলো। আর কি করবে? বেসোফিল কলা আমাদের হেপারিন নিঃসরণে সাহায্য করে। বেসোফিল কলা, আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে রক্ত যখন কেটে যায়, কোথাও কেটে গিয়ে রক্তগুলো বাইরে আসে, বাইরে এসে রক্তগুলো জমাট বেঁধে যায়, শক্ত হয়ে যায়, কিন্তু আমাদের দেহের মধ্যে তো রক্ত প্রবাহিত হচ্ছে, সেখানে কোনো জমাট বাঁধছে না। এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটার মূল উপাদান হলো হেপারিন। আমাদের রক্তের সঙ্গে হেপারিন নামক এক প্রকারের রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে। এই রাসায়নিক পদার্থ থাকার জন্য রক্তটাকে জমাট বাঁধতে দেয় না। এই হেপারিন নিঃসরণের কাজটা করে হলো আমাদের সেই বেসোফিল কলা। এই বেসোফিল কলা যে আছে, এই বেসোফিল কলার কাজ হলো হেপারিন নিঃসরণ করে। হেপারিন নিঃসরণ করে রক্তটাকে তরল রাখতে সাহায্য করে। নাহলে রক্ত জমাট বেঁধে যায়, শিরা মনির মধ্যে জমাট বেঁধে যায়, তাহলে চলাচল বন্ধ হয়ে যাবে, মানুষ মারা যাবে। মানুষ কেন, সমস্ত প্রাণী মারা যাবে। তারপর আরেকটা উপাদান হলো ইওসিনোফিল। ইওসিনোফিলের প্রধান কাজ হলো আমাদের শ্বেত রক্তকণিকার যে হিস্টামিন নিঃসরণ করে। হিস্টামিন এক প্রকার রাসায়নিক পদার্থ, যে পদার্থটা আমাদের অ্যালার্জি, অনেকের অ্যালার্জি আছে, যেমন কোথাও লাল হয়ে যায়, কখনো গাগুলো ঘামাচির মতো বের হয়, এগুলো অ্যালার্জি এক প্রকারের। এই অ্যালার্জিগুলো প্রতিরোধ করার কাজ হলো ইওসিনোফিল। ইওসিনোফিল দেহের মধ্যে, রক্তের মধ্যে সেই হিস্টামিন যৌগটা তৈরি করছে, আর হিস্টামিন যৌগটা এই অ্যালার্জিগুলোর প্রতিরোধ করে আমাদের দেহটাকে রক্ষা করছে। আর যখন রক্ষা করতে পারবে না বা ইওসিনোফিলের ইয়েটা কমে যাচ্ছে, হিস্টামিনের পরিমাণ কমে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে বাইরে থেকে এই অ্যালার্জিটা প্রকাশ পাচ্ছে, আর তখনই আমরা বাইরে থেকে একটা অ্যালার্জি ট্যাবলেট খেয়ে নিই। এই ট্যাবলেটটাই হলো আসলে ইওসিনোফিল ক্রিয়াটাকে সক্রিয় করে তোলে। তাহলে বিভিন্ন প্রকার উপাদান, তাহলে এগুলো দেখতে কেমন? তাহলে দেখতে একটু আলাদা প্রকার হতে পারে। যেমন লোহিত রক্তকণিকা দেখলে আমরা চাকতির মতো, দু সাইডটা পাতলা এবং মাঝখানটা উঁচু লেন্সের মতো, কিন্তু শ্বেত রক্তকণিকা এখানে কিন্তু নিউক্লিয়াস নেই। লোহিত রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকলে কি হবে, আমাদের
শ্বাসবায়ু অক্সিজেন কম পরিমাণে প্রবাহিত হবে, নিউক্লিয়াসটাই তো একটা জায়গায় ধরে থাকবে, সেই জন্য নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার মধ্যে সাধারণত নিউক্লিয়াস থাকে। শ্বেত রক্তকণিকা কটা আছে? 5 প্রকারের, তাই না? 5টা একবারে করে দিলাম। এই শ্বেত রক্তকণিকাগুলোর মধ্যে মনোসাইট, যেটা যদি আমি মনোসাইট দেখি, মনোসাইটের মধ্যে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। সুস্পষ্ট নিউক্লিয়াসে যা ক্রিয়া সব নিউক্লিয়াসে ক্রিয়া সম্পন্ন করে। যদি আমি লিম্ফোসাইটটাকে দেখি, তার নিউক্লিয়াসটা একটু খাস কাটা হতে পারে, নিউক্লিয়াসে যা ক্রিয়া সমস্ত ক্রিয়াটা সম্পন্ন করবে। যদি আমি ইওসিনোফিলটাকে দেখি, ইওসিনোফিলটা দেখতে কি ডাম্বেল আকৃতির নিউক্লিয়াসটা দুটো ভাগ হয়ে গেছে। দুটো ভাগ হয়ে যাওয়ার পরেও তাদের যোগাযোগ রক্ষা করছে। তাহলে কি দেখা যাচ্ছে? কিছুটা ডাম্বেল আকৃতির। যদি এটাকে সোজা করে দেখা হয় তাহলে কি হবে? এরকম, তাহলে ডাম্বেলের মতো দেখতে, অর্থাৎ নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেছে। এবার ইওসিনোফিল। তারপর যদি বেসোফিলটাকে আমরা দেখি, বেসোফিলটা যদি নিউক্লিয়াসটা দেখি, নিউক্লিয়াসটা কিছুটা সুচলো, দুই মুখ সুচলো এবং মাঝখানটা একটু চওড়া। আর যদি আমরা নিউট্রোফিলটাকে দেখি, নিউট্রোফিলের যে নিউক্লিয়াসটা, নিউট্রোফিলের নিউক্লিয়াসটা অসংখ্য ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ পুঁথির মতো দেখতে নিউক্লিয়াসটা। এই পুঁথির মতো নিউক্লিয়াস দেখা যায় তাহলে নিউট্রোফিল কোষে। আর ডাম্বেল আকৃতির নিউক্লিয়াস কোন কোষের মধ্যে দেখা যায়? ইওসিনোফিল শ্বেত রক্তকণিকায়। ইওসিনোফিল শ্বেত রক্তকণিকা আর নিউট্রোফিলে ডাম্বেল আকৃতির। কোন কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না? তাহলে সেটা হবে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস বিহীন একটা কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস নেই অথচ ক্রিয়া করছে লোহিত রক্তকণিকা। আর নিউক্লিয়াস আছে শ্বেত রক্তকণিকাগুলোর, অ্যামিনো কোষগুলোরও নিউক্লিয়াস থাকে, কিন্তু এদের কোষগুলোর নিউক্লিয়াসগুলোর আকৃতিটি আলাদা আলাদা হতে পারে। তার মধ্যে কি বলা হয়েছিল? গ্রানালুসাইট আর গ্রানালুসাইট, অর্থাৎ দানাদার আর দানাহীন। তাহলে এর মধ্যে ছোট ছোট রাইবোজোম দানা থাকে, রাইবোজোম দানা এবং প্রোটিনের দানাগুলো দিয়ে ভর্তি করা থাকে। আর এটার মধ্যে কোনো দানা থাকবে না, মনোসাইট আর লিম্ফোসাইটের মধ্যে। কিন্তু আমাদের রক্ত যখন পরীক্ষা করে আমরা দেখব, রক্ত মাইক্রোস্কোপের মধ্যে সুন্দরভাবে দেখব, তখন এই বেসোফিল কণাটা প্রায় দেখা যায় না, বা রক্তের মধ্যে খুবই কম পরিমাণে থাকে। আমরা যখন পরীক্ষা করি তখন এই বেসোফিল কণাটা খুবই কম, মানে ধরা গেল এই লোহিত রক্তকণিকা অসংখ্য দেখা যায়, কিন্তু শ্বেত রক্তকণিকা এখানে যদি 4টা, 3টা, 6টা, 8টা দেখা যায়, এখানে একটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে। তারপর অনুচক্রিকাগুলো কি? অনুচক্রিকা লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, অর্থাৎ অস্থিমজ্জা থেকে সবারই জন্ম একই থেকে, কিন্তু এর আয়ুষ্কাল প্রায় 3 দিনের মতো। আয়ুষ্কাল 3 দিন, তার 3 দিন ক্রিয়া করতে পারে। তার কাজগুলো কি? আমাদের যে রক্ত কোথাও কেটে গেলে কি হয়? আমাদের হাত দিয়ে চিপে ধরে থাকি, বা কোনো ব্যান্ডেজ দিয়ে বন্ধ করে রাখি। বন্ধ করার ফলে কি হয়? রক্তটা জমাট বেঁধে যায়। এই জমাট বাঁধার কাজটাই করে আসলে অনুচক্রিকা। অনুচক্রিকা যখন ভেঙে যায়, অনুচক্রিকা থেকে এক প্রকারের রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়, যেটা বলা হয় থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বিনের সঙ্গে ক্রিয়া করে ফাইব্রিনোজেন উৎপন্ন করে। ফাইব্রিনোজেন ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত করে ফাইব্রিন, অর্থাৎ তন্তু উৎপন্ন করে। এই তন্তুগুলো জালের আকৃতিতে আমাদের আটকে দেয়। এরপরের অংশে আছে আবার রক্ত কীভাবে সঞ্চিত হয়। সেই জন্য অনুচক্রিকা ভেঙে গিয়ে কি তৈরি হয়? থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন রক্ততঞ্চনে সাহায্য করে। আর রক্ততঞ্চনে সাহায্যকারী একটা ধাতব পদার্থ হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু সাহায্য লাগে, এবং ক্যালসিয়াম ছাড়া একটা ভিটামিন সাহায্য লাগে, ভিটামিন কে, রক্ততঞ্চনে সাহায্য করে। অনুচক্রিকা রক্তজালিকা, রক্ত তো প্রবাহিত হচ্ছে শিরাধমনির মধ্যে দিয়ে, শিরাধমনির মধ্যে দিয়ে কোথাও তো কেটে যেতে পারে, বা কোথাও ঘষা খেতে পারে, ঘষা খেয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই যে রক্ত জালক,
বা রক্ত এই শিরা ধমনির মধ্যে যে ক্ষতগুলো সৃষ্টি হয়, ক্ষতগুলো নিরাময়ের কাজ করে হলো আসলে অনুচক্রিকা। ক্ষতগুলো নিরাময় করে দেয়, আর ফাইব্রিন তৈরি করে বললাম তন্তু, তন্তু তৈরি করে দিয়ে পথটাকে মসৃণ করে দেয়, দিয়ে রক্ত প্রবাহ ঠিক রাখে। তাহলে এদের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে, শ্বেতরক্তকণিকা, লোহিতরক্তকণিকা, অনুচক্রিকা, অনেক রকম পার্থক্য আছে। পার্থক্যগুলো ধরে পড়ে নেবে, যেমন নিউক্লিয়াস অনুসারে পার্থক্য করা যায়। নিউক্লিয়াস আছে, যেমন লোহিতরক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, অনুচক্রিকা নিউক্লিয়াস যুক্ত, অনুচক্রিকা এই শ্বেতরক্তকণিকা নিউক্লিয়াস বিহীন যুক্ত, অনুচক্রিকা নিউক্লিয়াস বিহীন। আবার যদি আমরা রঞ্জক অনুসারে করি, রঞ্জক এখানে কি থাকে, হিমোগ্লোবিন থাকার জন্য লাল হয়, এখানে কোনো হিমোগ্লোবিন নামক কোনো রঞ্জক পদার্থ থাকে না, সেই জন্য সাদা হয়, অনুচক্রিকা বর্ণহীন। তারপর কাজ যদি আমরা আলোচনা করি, কাজ দিয়ে পার্থক্য করি, তাহলে এর কাজ কি, অক্সিজেন পরিবহন করা, শ্বাসবায়ু পরিবহন করা এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। আর শ্বেতরক্তকণিকার কাজ কি, রোগ জীবাণুগুলোকে ধ্বংস করা, বিভিন্ন প্রকার রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে দিল। তারপরের অংশে যদি আমরা আলোচনা করি রক্তের গ্রুপ, রক্ত যখন কোনো দান করা হয়, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফার করা হয় রক্ত, আমরা দেখেছি বা শুনেছি। তাহলে রক্ত যখন ট্রান্সফার করার আগে ডাক্তারেরা বলে যে তোমাদের রক্তের গ্রুপ কি, বা তোমাদের যে আইডেন্টি কার্ডগুলো আছে, আইডেন্টি কার্ডের ওখানে একটা ব্লাড গ্রুপ বলে একটা অপশন থাকে, যেখানে তোমাদের পূরণ করতে হয়। এতে সুবিধা কি, আমাদের হঠাৎ করে কোথাও গেলাম, গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, প্রচুর পরিমাণে রক্ত দেহ থেকে বেরিয়ে গেল, তাহলে রক্ত প্রবেশ করাতে হবে দেহের মধ্যে। এই রক্ত প্রবেশ করাতে গেলে যদি আমাদের রক্ত একই প্রকারের না হয়, তাহলে রক্ত তো সবাই লাল দেখি, লাল দেখা সত্ত্বেও রক্তের মধ্যে আবার প্রকারভেদ আছে। এই প্রকারভেদের জন্য রক্ত আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। এই অনুসারে রক্তকে ভাগ করা হয়েছে, সেই জন্য রক্তের গ্রুপ বলা হয় এটাকে। রক্ত দানের জন্য বা রক্ত গ্রহণের জন্য এটা কাজে লাগে। রক্তের গ্রুপটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, বা রক্তের শ্রেণীটাকে 4টা। কি কি, আমরা অ্যালফাবেটিক্যাল অনুসারে ভাগ করা হয়। কি কি অ্যালফাবেটিক্যাল অনুসারে? একটা ভাগের নাম হলো এ, আরেকটা ভাগের নাম হলো বি, আরেকটা ভাগের নাম তাহলে কি সি, সি নয় নিশ্চয়ই। আরেকটা ভাগের নাম হলো এ বি, একসঙ্গে একটা এ একটা বি একটা এ বি। আরেকটা ভাগ হলো ও, যার মধ্যে এও থাকবে না বিও থাকবে না। এ বি কেন থাকবে? এ বি আবার এ বি এবং ও, 4টাতে ভাগ করা হলো। এগুলোর ভাগ করা হয়েছে এগ্লুটিনোজেন এবং এগ্লুটিনিনের উপর ভিত্তি করে। এগ্লুটিনোজেন আর এগ্লুটিনিন কি? এগ্লুটিনোজেন আর এগ্লুটিনিন হলো এক প্রকারের রাসায়নিক উপাদান, যে উপাদানগুলো আমাদের রক্তকে তরল রাখতে সাহায্য করে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, বা রক্ত আমাদের বেরিয়ে যায়, তার প্রোটিনের উপাদানগুলোর উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। যেমন লোহিত রক্তকণে এগ্লুটিনোজেন আর এগ্লুটিনিন উপস্থিত থাকে। এগ্লুটিনিন আর এগ্লুটিনোজেন, এগ্লুটিনিন আর এগ্লুটিনোজেন, এগ্লুটিনিন আর এগ্লুটিনোজেন। এগ্লুটিনোজেন সাধারণত হয়ে থাকে এ, এগ্লুটিনোজেন বি, আর কি হয়ে থাকে দুটো প্রকার, এবং এগ্লুটিনিন আবার হয়ে থাকে আলফা আর বিটা। এই আলফা বিটা এবং এ বি এর উপর ভিত্তি করে এই আসলে এগ্লুটিনোজেন অর্থাৎ এ বি এর উপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিভাগ করা হয়েছে। অর্থাৎ এ শ্রেণীর রক্ত, যেটা রক্ত এ, যেটা রক্ত এ, তার মধ্যে এগ্লুটিনোজেন কে থাকবে? এগ্লুটিনোজেন এ থাকবে, সেই জন্য গ্রুপটা এ। আবার যার রক্ত বি, তার মধ্যে কি থাকবে? এগ্লুটিনোজেন বি। আর যার রক্ত এ বি, তার এগ্লুটিনোজেন এ বি দুটোই থাকছে, সেই জন্য তো নাম এ বি। আবার ও গ্রুপে কি থাকছে? ও গ্রুপের মধ্যে এগ্লুটিনোজেন কোনোটাই থাকছে না, সেই জন্য এগ্লুটিনোজেন নেই। আবার এগ্লুটিনিন আলফা বিটা, এগ্লুটিনিন এ যার, তার মধ্যে যে এগ্লুটিনিন থাকবে সেটা হলো বিটা এগ্লুটিনিন, বিটা। তাহলে এর সঙ্গে বিটা থাকছে, এবং বি যার শ্রেণী তার এগ্লুটিনিন থাকবে আলফা, আলফা এগ্লুটিনিন থাকছে। আর যার এ বি অর্থাৎ বিপরীত, কিন্তু এগ্লুটিনিন যেখানে আলফা থাকছে, এগ্লুটিনিন সেখানে এ থাকছে, এ থাকছে না, বি থাকছে। সবসময় উল্টোটা কাজ করছে, 1 2 1 2 দুটো করেই থাকছে, কিন্তু বিপরীত, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা।
আবার যখন দেখা যাচ্ছে এখানে AB অর্থাৎ এগ্লুটিনোজেন AB দুটোই আছে, তাহলে এখানে কি এগ্লুটিনিন থাকবে না? কিন্তু তারপরে দেখা যাচ্ছে ও শ্রেণীতে এগ্লুটিনোজেন একটাও নেই, এও নেই বিও নেই, তাহলে এর মধ্যে আলফা বিটা দুটোই থাকছে এগ্লুটিনিন। তাহলে এগ্লুটিনোজেন এর উপর ভিত্তি করে রক্তকে 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এ বি এবি এবং ও। আবার এগ্লুটিনিন যার মধ্যে এগ্লুটিনোজেন এ আছে তার মধ্যে বিটা থাকবে এগ্লুটিনিন, এবং যার মধ্যে বি এগ্লুটিনোজেন আছে এগ্লুটিনিন থাকবে আলফা। যার মধ্যে এগ্লুটিনোজেন এ বি দুটোই আছে তার মধ্যে এগ্লুটিনিন থাকবে না। যার মধ্যে এগ্লুটিনোজেন নেই তার মধ্যে আবার এগ্লুটিনিন দুটোই থাকবে। বুঝা গেল? তাহলে 4 ভাগে ভাগ করা হলো রক্ত। শুধু 4 ভাগের ভাগ করা হলো, তার মধ্যে এগ্লুটিনোজেনের উপর ভিত্তি করে রক্ত দান করতে পারবে, রক্ত গ্রহণ করতে পারবে। এ গ্রুপের রক্ত একমাত্র এ কে দান করতে পারবে, বি গ্রুপের রক্ত একমাত্র বি কে দান করতে পারবে, তারপর এবি গ্রুপের রক্ত এবি কে দান করতে পারবে, এবং ও গ্রুপের রক্ত ও গ্রুপকে দান করতে পারবে। এছাড়াও দেখা যায় এগ্লুটিনোজেন যেহেতু আছে এ গ্রুপকে দান করার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে এগ্লুটিনোজেন দুটোই আছে সেই জন্য সে এ বি কেও দান করতে পারবে। এগ্লুটিনোজেন মিল আছে সেজন্য সে দান করতে পারলো। আবার বি গ্রুপের রক্ত বি গ্রুপকে তো দান করতে পারলো, এবং যেহেতু এখানেও এগ্লুটিনোজেন বি আছে সেই জন্য সে এ বি কেও দান করতে পারবে। কিন্তু এ বি গ্রুপের মধ্যে এগ্লুটিনোজেন আছে, দুটোই আছে এগ্লুটিনোজেন, তাহলে কি শুধুমাত্র সে এ বি কে দান করতে পারবে, আবার বি কে দান করতে পারবে না। কেন বি কে দান করতে পারবে না? তার মধ্যে এগ্লুটিনোজেন এ বি দুটোই আছে, তাহলে বি কে যদি দান করে বির সঙ্গে বিক্রিয়া করবে না, কিন্তু এর সঙ্গে বি আবার বিক্রিয়া করে নেবে। যেহেতু এটার পরিমাণটা বেশি, এগ্লুটিনোজেন এর পরিমাণটা বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে সে বিক্রিয়া করে রক্তকে জমাট বেঁধে দেবে বা রক্তটাকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দিতে শুরু করবে। সেই জন্য এ বি গ্রুপটা শুধুমাত্র এ বি কেই দান করতে পারবে, অন্য কাউকে দান করতে পারবে না। কিন্তু ও গ্রুপের মধ্যে এগ্লুটিনোজেন থাকেই না, সে সবাইকে দান করতে পারে। এগ্লুটিনোজেন নেই তো কারোর সঙ্গে বিক্রিয়া করার কোনো সম্ভাবনা নেই, সেই জন্য এ বি ও কেও দান করতে পারবে, এ কেও দান করতে পারবে এবং এ বি কেও দান করতে পারবে। সেই জন্য এটাকে বলা হয় সার্বিক দাতা। যদি গ্রহণ করার ক্ষেত্রে হয় এটা হলো দান করা, এটা দান করলো। যদি গ্রহণ করার জন্য হয় এর কাছ থেকে তো গ্রহণ করতে পারবেই, আর কার কাছ থেকে গ্রহণ করতে পারবে? এই যে এখানে বলা আছে এ বি ও সবার কাছ থেকে, তাহলে ওর কাছ থেকেও দান করতে নিতে পারবে। কিন্তু বির কাছ থেকে নিতে পারবে না, কারণ এ আর বি এগ্লুটিনোজেন দুটো আলাদা আলাদা বিক্রিয়া করবে। কিন্তু এ বির কাছ থেকেও নিতে পারবে না, কারণ এ বির কাছ থেকে নিলে এ তো এগ্লুটিনোজেন মিলে যাবে, বিক্রিয়া করবে না। কিন্তু বি এগ্লুটিনোজেনটা এ এগ্লুটিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে রক্তটাকে নষ্ট করে দেবে, তাহলে কার কাছ থেকে নিতে পারবে না। তাহলে কার কাছ থেকে নিল? এর কাছ থেকে নিতে পারবে এবং ওর কাছ থেকে নিতে পারবে। বি কার কাছ থেকে নিতে পারবে? বি সেই বির কাছ থেকে তো নিতে পারবেই, অসুবিধা নেই, কিন্তু এ বির কাছ থেকেও নিতে পারবে না, এর কাছ থেকেও নিতে পারবে না, কারণ বিক্রিয়া করবে। আবার শুধু ওর কাছ থেকে নিতে পারবে। আবার এ বি কার কাছ থেকে নিতে পারবে? শুধুমাত্র এ বির কাছ থেকেই নিতে পারবে। আর কাছ থেকে নিতে পারবে? যেহেতু এগ্লুটিনোজেন এ আছে, এ বি দুটোই আছে, সে যদি এ থেকে দান করে দেয় তাহলে বি পরিমাণ বেশি হয়ে গেলে এর পরিমাণ কমে গেল, কম হলে তো অসুবিধা নেই। কিন্তু যদি এগ্লুটিনোজেন অপরটা বেশি হয়ে যায়, যাকে দেওয়া হচ্ছে তার উল্টো বিপরীত এগ্লুটিনোজেনটা যদি বেশি হয়ে যায় তবেই ক্রিয়া করবে, কিন্তু কমে গেলে ক্রিয়া করবে না। যেহেতু বি বেশি হয়ে যাচ্ছে ক্রিয়া করছে না, সেই জন্য এ কাছ থেকেও নিতে পারবে, বির কাছ থেকেও নিতে পারবে এবং ও তো দিতে পারবে। এটা হলো সার্বিক গ্রহীতা আর এটা হলো সার্বিক দাতা। ও নিতে পারবে কার কাছ থেকে? ও একমাত্র ও গ্রুপের কাছ থেকেই নেবে, আর কারো কাছ থেকে নিতে পারবে না। ওকে যেই দিবে তার সঙ্গে এগ্লুটিনোজেন ঢুকে যাবে, এ এগ্লুটিনোজেন ঢুকে যাবে। এ যদি দান করে, বি যদি দান করে তাহলে বি এগ্লুটিনোজেন ঢুকে যাবে, যদি এ বি দান করে তাহলে এ বি এগ্লুটিনোজেন ঢুকে যাবে। কিন্তু এগুলা সম্ভব নয়, তাহলে তো বিক্রিয়া করে রক্তটাকে নষ্ট করে দেবে। সেই জন্য সার্বিক দাতা হলো ও এবং সার্বিক গ্রহীতা হলো এ বি। এ বি সবার কাছ থেকে নিতে পারবে, তোমাদের রক্তের গ্রুপগুলো সবাই জেনে নেবে কার কি কে দিতে পারবে, কে নিতে পারবে। আমার রক্তের গ্রুপ হলো ও।
কিন্তু ও হলেই হবে না, ওর সঙ্গে আরও একটা উপাদান থাকে যেটাকে বলা হয় রিসার্চ, অর্থাৎ আরএইচ ফ্যাক্টর বলা হয় এটাকে, আরএইচ ফ্যাক্টর। তাহলে কত জানা হলো? 4 প্রকারের রক্ত। এই 4 প্রকারের রক্তের মধ্যে আবার দুটো করে ভাগ আছে, একটা আছে প্লাস, একটা আছে মাইনাস, অর্থাৎ আরএইচ একটা প্লাস আর একটা আরএইচ মাইনাস। প্লাস কেন? এই ল্যান্ডস্টাইনার, বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার প্রথম এই রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন আরএইচ এর উপর ভিত্তি করে, রিসার্চ, অর্থাৎ এই বানরের নাম অনুসারে রক্তটার নাম হয়েছে রিসার্চ, আরএইচ ফ্যাক্টর। একটা বানরের রক্তে আরএইচ উপস্থিতি লক্ষ্য করেছিলেন, আরএইচ এর উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ এগ্লুটিনোজেনের এবার শ্রেণীবিভাগ লক্ষ্য করেছিলেন তিনি। এগ্লুটিনোজেন থাকতে পারে, এগ্লুটিনোজেন থাকতে নাও পারে। যদি এগ্লুটিনোজেন থাকে তাহলে আরএইচ প্লাস, অর্থাৎ রক্তটা হয়ে যাবে ধনাত্মক। যদি এগ্লুটিনোজেন না থাকে তাহলে আরএইচ মাইনাস, রক্তটা হয়ে যাবে ঋণাত্মক। তাহলে রক্তের শ্রেণীবিভাগে এ কয় প্রকার? 2 প্রকার, একটা এ প্লাস আর একটা এ মাইনাস, অর্থাৎ এইভাবে লেখা হয় না, লেখা হয় এ প্লাস আর এ মাইনাস। আবার যদি বিটাকে ধরা হয়, বির মধ্যেও থাকতে পারে প্লাস, বির মধ্যেও থাকতে পারে মাইনাস। আবার যদি এ বি ধরা হয়, এ বি প্লাস হতে পারে, আবার এ বি মাইনাস হতে পারে। ও যদি ধরা হয়, ও প্লাস হতে পারে, ও আবার মাইনাস হতে পারে। বিশেষ করে ভারতীয় যারা, ভারতীয়দের রক্তে বেশিরভাগই প্লাস হয়, অর্থাৎ ধনাত্মক আরএইচ, এই অ্যাগ্লুটিনোজেনটা সবার রক্তে থাকতে পারে। ব্যতিক্রমী কিছু কিছু পাওয়া যায়, 0.5% লোকের মধ্যে এ বি মাইনাস বা এ বি মাইনাস এগুলো পাওয়া যেতে পারে, অনেকের মধ্যেই পাওয়া যায় ঋণাত্মক। তবে বেশি পরিমাণে পাওয়া যায় হলো এ পজিটিভ, এ প্লাস, যেটা এটা বেশি পরিমাণে পাওয়া যায়। আমার যেমন রক্তের গ্রুপ হলো ও পজিটিভ, অর্থাৎ আমার মধ্যে এগ্লুটিনোজেন আছে এবং সেটা ও গ্রুপের, অর্থাৎ এগ্লুটিনোজেন এ বি কেউ নেই, অর্থাৎ আমি সবাইকে এখন দান করতে পারবো। হয়ে গেল? তাহলে রিসার্চ যে বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার রিসার্চ নামক বানরের উপর রক্তের উপর ভিত্তি করে এগ্লুটিনোজেনকে পরীক্ষা করে আবার 2 ভাগে ভাগ করেছিলেন, যেটা হলো একটা হলো আরএইচ প্লাস আর একটা হলো আরএইচ মাইনাস। আরএইচ প্লাস আর আরএইচ মাইনাসের গুরুত্ব কি? আরএইচ প্লাস আর আরএইচ মাইনাস, আমি বললাম রক্তের দান আর রক্তের গ্রহণ এরা গ্রহণ করতে পারলো, কিন্তু গ্রহণের উপর বা দানের উপর ভিত্তি করে এই আরএইচটাও গুরুত্বপূর্ণ। কারণ ধনাত্মক এ প্লাস ব্যক্তি কখনো এ মাইনাস ব্যক্তিকে রক্ত দান করতে পারবে না। গ্রুপটা এ হতে পারে, কিন্তু তার মধ্যে এগ্লুটিনোজেনের আরএইচ ফ্যাক্টর প্লাস থাকলে সে মাইনাসকে দান করতে পারবে না, বা মাইনাস যে ব্যক্তি সে ব্যক্তি প্লাসকে দান করতে পারবে না। অর্থাৎ আমি যে ও পজিটিভ, ও প্লাস, আমি ও মাইনাসকে দান করতে পারবো না, অর্থাৎ আমি ও প্লাসকে দান করতে পারবো। এ কে যদি দান করি, সার্বিক দাতা তো আমি সার্বিক দাতা, তাহলে এ কে যদি দান করি এ প্লাসকে দান করতে পারবো, এ মাইনাসকে দান করতে পারবো না। আবার বি কে যদি দান করি আমি বি প্লাসকে দান করতে পারবো, বি মাইনাসকে দান করতে পারবো না। আবার এ বি কে যদি দান করি তাহলে এ বি প্লাসকে দান করতে, মাইনাসকে দান করতে পারবো না, যেহেতু আরএইচ পজিটিভ, আমি আরএইচ নেগেটিভ হলে নেগেটিভকে দান করতে পারতাম। আমার এক বন্ধু আছে, সে হলো এ নেগেটিভ, একটা বন্ধু আছে হলো এ বি নেগেটিভ, যার রক্ত খুব রিয়ার, পাওয়া যায় না বলেই চলে। তাদেরকে আমি সবসময় বলি যে তোরা সাবধানে থাকিস, কারণ তোদের ব্লাড গ্রুপ মেলানো খুবই মুশকিল। তাহলে আরএইচ এর ভিত্তি করে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 4 ভাগে ভাগ করা হলো, 4 ভাগকে আরএইচ এর উপর ভিত্তি করে আবার 2 ভাগে ভাগ, তাহলে রক্ত 8 প্রকারের হয়ে যাচ্ছে টোটাল। তাহলে 8 প্রকার রক্ত। এই 8 প্রকার রক্তের উপর ভিত্তি করে আমাদের যখন সন্তান জন্ম হবে, গ্রহণ করবে, তখন সে কোন গ্রুপের রক্ত নিয়ে সে জন্মগ্রহণ করবে? একটা প্রশ্ন তো। ধরে নে একটা পিতা হলো ও এ বি, এ পজিটিভ, মাতা হলো কি ও পজিটিভ, মাতা ও পজিটিভ, পিতা ও পজিটিভ। তাহলে তাদের সন্তান কি হতে পারে? তাদের সন্তানের মধ্যে যদি তখন দেখতে হবে
সন্তান যেহেতু পিতার কাছ থেকে এ পাচ্ছে তাহলে এ গ্রুপ অবশ্যই হবে, যেহেতু মাতার কাছ থেকে ও পাচ্ছে অথবা ও হতে পারে, ও থাকার জন্য কি হয় এগ্লুটিনোজেন, কিন্তু বি আর হবে না। বি কেন হবে না? কারণ তার মধ্যে তো বির কোনো অপশন নেই, এগ্লুটিনোজেন বি নেই। তাহলে এই দুটো শ্রেণীর মধ্যে পিতা সন্তানগুলো জন্মাতে পারে। বুঝা গেল? তারপরে যদি মাতা আবার এ বি হয়ে থাকে, এ বি পজিটিভ হয়ে থাকে, তাহলে সন্তানগুলো কি হতে পারে? এ তো হবে, এ থাকার জন্য এগ্লুটিনোজেন, এ থাকার জন্য এ হবে, এবং এগ্লুটিনোজেন বি থাকার জন্য সে বি হতে পারে। মাতার কাছ থেকে এ বি এগ্লুটিনোজেন থাকার জন্য এ বি হতে পারে। তাহলে এতগুলো হতে পারছে এত প্রকারের। যদি আবার পিতা ও পজিটিভ হয় তাহলে আর মাতা এ বি পজিটিভ হয় তাহলে কি প্রকারে হতে পারে? তাহলে সন্তানগুলো এগ্লুটিনোজেন এ থাকার জন্য এ হতে পারে, এগ্লুটিনোজেন বি থাকার জন্য বি হতে পারে, আবার এগ্লুটিনোজেন এ বি থাকার জন্য এ বি হতে পারে, আবার পিতার কাছ থেকে এগ্লুটিনোজেন ও থাকার জন্য ও হতে পারে। তাহলে পিতা যদি ও পজিটিভ হয়, মাতা যদি এ বি পজিটিভ হয়, তাহলে তারা চারটা গ্রুপের মধ্যে যে কোনো গ্রুপে হতে পারে সন্তান। যখন সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ সন্তানের সময় এই আরএস প্লাস বা এবি প্লাস আরএস মাইনাস, এই আরএস এর উপর ভিত্তি করে অনেক সন্তান গর্ভাবস্থায় মারা যায় বা ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যায়। মারা যাওয়ার প্রক্রিয়াটাকে বা রোগটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। অর্থাৎ মাতার রক্ত যদি আরএস পজিটিভ হয়ে যায়, আরএস পজিটিভ, সন্তানের রক্ত যদি আরএস নেগেটিভ হয়ে যায়, তাহলে তাদের মধ্যে রক্তগুলো দলা পাকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, লোহিত রক্ত কণিকাগুলো ধ্বংস হতে শুরু করে। ধ্বংস হতে হতে তখন ভ্রূণের, মাতার রক্ত তো বেশি পরিমাণে আছে, ধ্বংস হতে হতে, এবং ভ্রূণের রক্ত মাতার শরীর থেকে যেহেতু ভ্রূণের মধ্যে প্রবেশ করে, সেজন্য আরএস পজিটিভ আরএস নেগেটিভ এবং আরএস নেগেটিভ আরএস পজিটিভ এইভাবে চক্রাকার চলার সময় সন্তানটা রক্তগুলো নষ্ট হয়ে গিয়ে মারা যায়। কারণ মাতা যদি আরএস, এটা হয় কখন দেখা যায় পিতা যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়ে থাকে, আর মাতা যদি পজিটিভ হয়ে থাকে, তাহলে এই সমস্যাটা বেশি লক্ষ্য করা যায়। বা এটা বেশি লক্ষ্য করা যাবে যখন পিতা প্লাস হবে আর মাতা নেগেটিভ হবে। মাতা যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে ঋণাত্মক আরএস যুক্ত রক্তগুলো ভ্রূণের দেহে প্রবেশ করবে, কিন্তু ভ্রূণের দেহে তো আগে থেকে পিতার কাছ থেকে পেয়েছিল সে ধনাত্মক রক্ত, সেই ধনাত্মক রক্ত ভ্রূণের জন্ম হয়েছে, তৈরি হয়েছে অস্থিমজ্জা থেকে বা ভ্রূণ থেকে, ভ্রূণ আবার মেসোডাম থেকে উৎপন্ন হয়েছে ভ্রূণ অবস্থায়। সে মেসোডাম থেকে যখন রক্তটা উৎপন্ন হয়েছিল তখন ধনাত্মক উৎপন্ন হয়েছিল, কিন্তু মাতৃদেহে আছে ঋণাত্মক। যখন সার্কুলেশন করতে থাকে প্রায় 6 থেকে 7 মাস বয়স যখন হয়ে যায় সন্তানের, তখন রক্তটা যখনই সার্কুলেশন হতে শুরু করে তখনই সেই বাচ্চাটার মধ্যে রক্তটা জমাট বাঁধতে শুরু করে বা বাচ্চার রক্তটা নষ্ট হয়ে যায়, ফলে গর্ভপাত ঘটে বা সন্তানটা নষ্ট হয়ে যায়। এটা হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। বা এই ফিটালিস রোগটা প্রথম সন্তানের ক্ষেত্রে নাও দেখা যেতে পারে, সেটা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও দেখা যেতে পারে। ধরো দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে, প্রথম সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে ধনাত্মক সন্তান, ঋণাত্মক মাতা, কিন্তু তার রক্ত সার্কুলেশন করার পর দেখা যাচ্ছে মাতার রক্ত ধনাত্মক থেকে যাচ্ছে, কিছুটা রক্ত এই ঋণাত্মক এবং কিছুটা রক্ত ধনাত্মক থেকে যাচ্ছে মাতার দেহে। মাতার দেহে যখন ভ্রূণ অবস্থায় থেকে যাচ্ছে, এই ভ্রূণটা প্রাথমিক অবস্থায় প্রকাশ না পেয়ে যখন দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করবে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তখন কোন রক্তটা সে গ্রহণ করবে বা কোন রক্তটা তার সার্কুলেশনে সাহায্য করবে। যদি পিতার থেকে প্লাস পায় এবং মাতার যদি মাইনাস, রক্তটা যদি সার্কুলেশন করতে থাকে তখন সেই ভ্রূণটা মারা যায় বা দ্বিতীয় ভ্রূণটা তখন মারা যেতে পারে। প্রথম সন্তান যদিও জন্ম হতে পারে, দ্বিতীয় সন্তানটা তখন মারা যাবে অবশ্যই। এগুলো হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই রক্তের যে এ বি ও এতগুলো শ্রেণী জানলাম, এ বি এবং ও, জানার সুবিধা কোথায় আমার, কেন জানলাম? প্রথমে বলেছি আমি রক্ত দান বা রক্ত গ্রহণের সময়, অর্থাৎ যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে কি তাড়াহুড়োর মধ্যে রক্ত ঢুকিয়ে দেবে ডাক্তারেরা, রক্ত যখন প্রবেশ করিয়ে দিবে তখন ব্যক্তিটার, অসুস্থ ব্যক্তির রক্ত যদি গ্রুপ না জানা থাকে, এ বি ও এদের মধ্যে গ্রুপ যদি না জানা থাকে, তাহলে সেই অসুস্থ ব্যক্তির রক্ত থেকে আগে গ্রুপটাকে জেনে নিতে হবে।
জেনে নিয়ে ব্লাড ব্যাংকে যে রক্তগুলো জমা থাকে ব্লাড ব্যাংকের প্রতিটা প্যাকেটের উপরে এই এবি এবিও এবং প্লাস মাইনাস সবগুলো লেখা থাকে, লিখে তারপরে ব্যক্তির শরীরে প্রবেশ করাতে হয়। আর যদি তোমাদের আগে থেকে জানা থাকে তাহলে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রক্ত প্রয়োজন, হঠাৎ করে তোমাদের আই কার্ড থেকে বা কোনো একটা কাগজ থেকে প্রবেশ করিয়ে দেবে, তাহলে সময়টা কম লাগবে। তাহলে রক্ত সঞ্চালনের জন্য, রক্তদান গ্রহণের জন্য এই রক্তের গ্রুপের জানা প্রয়োজন। আর রক্ত সঞ্চালন কি? যখন অনেকে কি আছে, একজন অসুস্থ হয়ে, আমার বন্ধু অসুস্থ হয়ে গেছে, আমি রক্ত দেবো, আমার দেহ থেকে সরাসরি আমার বন্ধুর দেহে রক্ত প্রবেশ করাচ্ছে। এই প্রবেশ করানো, সরাসরি প্রবেশ করাতে হলেও আমাদের রক্তের গ্রুপটা জানা দরকার। যদি আমার বন্ধু আর আমার যদি রক্তের গ্রুপ একই না হয় তাহলে তার দিতে পারবো না, তখন সেই রক্তটাকে আমাকে ব্লাড ব্যাংকে দিতে হবে। ব্লাড ব্যাংক তার পরিবর্তে সেই গ্রুপের রক্ত সেই অসুস্থ ব্যক্তিকে, বন্ধুকে দিয়ে দেবে। আরেকটা রক্তের গ্রুপের কাজ হলো পিতৃত্ব নির্ণয়। অনেকের পিতা কে বা মাতা কে এই নিয়ে সমস্যা হতে পারে। এই সমস্যার জন্য আমাদের সন্তান নির্ণয়ের ক্ষেত্রে বা পিতা নির্ণয়ের ক্ষেত্রে এই এবি ও গ্রুপটার প্রয়োজন। কারণ কি বললাম আমি, মাতা যদি ও পজিটিভ হয়, পিতা যদি ও পজিটিভ হয়, মাতা যদি ও পজিটিভ হয়, তাহলে কি হবে, সন্তান এগুলোর মধ্যে হতে পারে, বলে দিলাম যেটা। তারপরে মাতা যদি এ প্লাস হয়, মাতা যদি ও প্লাস হয়, তাহলে কি কি হতে পারে এবার বললাম। একে এই সাহায্যে পিতৃত্ব নির্ণয় করা যায়। তারপরে রক্ত তঞ্চন, যে কথাটা বললাম আমি, রক্ত তঞ্চন, রক্ত জমাট বাঁধছে। এই রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াটা একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। চক্রটা কি? এই চক্রটা আমি বললাম কাজ করে অনুচক্রিকা। অনুচক্রিকা কি করছে? অনুচক্রিকা প্রথমে ক্ষতস্থান, অর্থাৎ কোথাও আঘাত পেয়েছে অনুচক্রিকা আঘাত পেয়েছে, আঘাত পেয়ে ভেঙে গেল। ভেঙে যাওয়া অনুচক্রিকা থেকে কি উৎপন্ন হবে? থ্রোম্বোপ্লাস্টিন। ভেঙে যাওয়া অনুচক্রিকা অর্থাৎ ভাঙা অনুচক্রিকা। ভাঙা অনুচক্রিকা থেকে কি উৎপন্ন হচ্ছে? থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন ভাঙা অনুচক্রিকা থেকে উৎপন্ন হচ্ছে। এই থ্রোম্বোপ্লাস্টিন আবার ক্যালসিয়াম আয়নের সঙ্গে, রক্ত জমাট বাঁধতে ক্যালসিয়াম আয়ন প্রয়োজন বললাম আমি, ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত করে থ্রোম্বিনেস উৎপন্ন করবে। তাহলে থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে তৈরি করে থ্রোম্বিনেস তৈরি করছে। এই থ্রোম্বিনেসের সঙ্গে, থ্রোম্বিনেস যখন তৈরি করলো তখন হ্যাপারিনের ক্রিয়াটাকে নষ্ট করে দেবে। থ্রোম্বিনেস হ্যাপারিনের যে ক্রিয়াটা, রক্ত জমাট বাঁধার ক্রিয়াটা, রক্ত বাহের মধ্যে যে তরল রাখছে সেই ক্রিয়াটাকে বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে কি করবে? প্রথ্রম্বিনকে থ্রোম্বিনে পরিণত করেছে। এই প্রথ্রম্বিনকে থ্রোম্বিনে পরিণত করবে। থ্রোম্বিনে পরিণত করলো। এই থ্রোম্বিন যখন তৈরি করবে তখন একটা উৎসেচকের প্রয়োজন হবে, সেটা হলো থ্রোম্বিনেস। প্রথ্রম্বিনেস একটা উৎসেচকের প্রয়োজন, সেটা থ্রোম্বিনে পরিণত করবে। এই থ্রোম্বিন কি করবে? থ্রোম্বিন আবার ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে, ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফাইব্রিন উৎপন্ন করবে। ফাইব্রিন যখন উৎপন্ন করবে, এই ফাইব্রিনটা কি হয়? রক্ত জালকপূর্ণ হয়, জালিকা আকার, তন্তু আকারে বললাম আমি। এই তন্তুগুলোর মধ্যে এবার রক্তকণিকাগুলো, যে রক্তকণিকাগুলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো ছিল, এই জালের মধ্যে এবার আটকা পড়ে যায়। জালের মধ্যে যখন আটকা পড়ে গেল তখন কি হয়? পাথরের মতো একটা নেটের মধ্যে পাথর যখন পরপর করে সাজানো হবে, তাহলে প্রবাহটাকে বন্ধ করে দেবে। তাহলে এইভাবে প্রবাহটা বন্ধ হয়ে গিয়ে আমাদের কোথাও কাটা অংশগুলো আবার পূর্ণ হয়ে যায়, বা কাটা অংশগুলো রক্ততন্ত্রটাকে বন্ধ করে দেয় এই ফাইব্রিন। এই প্রক্রিয়াটা
ক্লাস 11-এ যখন যাবি, 11-এ যখন রক্ত সম্পর্ক করবি, তখন এইটুকু শুধু হয় না, এর সঙ্গে আলাদা ক্যালসিয়াম কিভাবে ক্রিয়া করে, এখানে অনেকগুলো ফ্যাক্টরের প্রয়োজন হয়। অর্থাৎ ফ্যাক্টর 1 থেকে ফ্যাক্টর 9 পর্যন্ত ক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ এতগুলো ফ্যাক্টর তৈরি হয়, এই ফ্যাক্টরগুলো ক্রিয়া করে করে ফাইব্রিনোজেন তৈরি করবে, ফাইব্রিন তৈরি করবে। আর ফাইব্রিন রক্ত তঞ্চনটাকে, রক্ত প্রবাহটাকে বাধা দিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আবার আরেকটা, যখন আমি রক্তদান, রক্ত গ্রহণের কথা বললাম, তখন আমি ব্লাড ব্যাংক বলে একটা উল্লেখ করেছি। তাহলে ব্লাড ব্যাংক কি জানা আছে কি অনেকে? যদি জানা না থাকে, সেটা হলো ব্লাড ব্যাংক যেখানে রক্ত জমা করে রাখা হয়। কোনো ক্লাবে বা কোনো অনুষ্ঠানে বা এমনিতেই রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরের সময় কি হয়, রক্তগুলো নিয়ে থাকে, রক্তগুলো নিয়ে একটা প্যাকেটের মধ্যে জমা করে রাখে। এরকম একটা প্যাকেটের মধ্যে জমা করে রাখে রক্তগুলো। জমা করে যখন একটা নির্দিষ্ট স্থানে রাখা হবে, তখন সেটা হলো ব্লাড ব্যাংক, রক্ত ভান্ডার। এই রক্ত ভান্ডার, রক্ত তো দেহ থেকে বেরিয়ে আসছে, তাই না? দেহ থেকে রক্ত প্যাকেটের মধ্যে আসছে, তাহলে প্যাকেটের মধ্যে রক্ত জমে যাবে, তো শক্ত হয়ে যাবে, তার রক্তগুলো অন্য ব্যক্তির দেহে কিভাবে দিবে? এই রক্তটা যেন তরল থাকে, তার মধ্যে ব্লাড ব্যাংকের মধ্যে সোডিয়াম সাইট্রেট নামে এক প্রকারের রাসায়নিক পদার্থ মেশানো থাকে। এই রাসায়নিক পদার্থ যখন কেউ রক্তদান যদি দিয়ে থাকো, তাহলে দেখবে যে প্যাকেটটার নিচে একটা তরল পদার্থ ঘুরে বেড়াচ্ছে। এই তরল পদার্থটাই হলো সোডিয়াম সাইট্রেটের মিশ্রণ। এই সোডিয়াম সাইট্রেটের সঙ্গে যখন রক্তগুলো পড়বে, তখন রক্তের সঙ্গে মিশে যাবে, আর রক্তের সঙ্গে মিশে গিয়ে রক্তটা আর জমাট বাঁধতে পারবে না। আবার যখন অন্য ব্যক্তির দেহে প্রবেশ করাবে, তখন সোডিয়াম সাইট্রেটগুলো যখন দেহের মধ্যে প্রবেশ করিয়ে যাবে, তখন হেপারিনের দ্বারা সোডিয়াম সাইট্রেটটা মিশে যাবে, বা ন্যাচুরাল পদার্থ রূপে দেহ থেকে বেরিয়ে যাবে। সোডিয়াম সাইট্রেট দেহ থেকে বেরিয়ে গেল, আর হেপারিন রক্তের সঙ্গে মিশে গিয়ে রক্ত প্রবাহটাকে ঠিক রেখে গেল। এইভাবে রক্ত দান করা হয়। অর্থাৎ ব্লাড ব্যাংকে রক্ত জমাট বাধা প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম সাইট্রেট নামক একটা রাসায়নিক পদার্থ। রক্ত তঞ্চন, জমাট বাঁধার কিছু গুরুত্ব আছে। রক্ত জমাট না বাঁধলে কি হবে? দেহ থেকে রক্ত বেরিয়ে যাবে, রক্ত বেরিয়ে গেলে দেহ রক্ত শূন্য হয়ে যাবে, ব্যক্তিটা মারা যাবে। কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেলে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায়, রক্ত বেরিয়ে গেলে ব্যক্তিটা মারা যায়, ডাক্তারের হসপিটালে নিয়ে যায়, হসপিটালে গিয়ে ডাক্তার বলে যে ব্যক্তিটা মারা গেছে। কেন? তার দেহ থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে। আর কি হয়, রক্তের তঞ্চনের গুরুত্ব, তাছাড়াও রক্তের যে রোগ এক প্রকারের ছিল হিমোফিলিয়া রোগ। হিমোফিলিয়া রোগের মধ্যে দেখা যায় রক্ত দেহ থেকে প্রচুর পরিমাণে বেরিয়ে যায়, কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে পারে না। এটা এক প্রকারের রোগ, যেটাকে হিমোফিলিয়া বলা হয়। ক্লাস 10-এ তোমরা পড়বে। তাহলে রক্ত সম্পর্কে পড়া আজ পর্যন্ত এখানেই। এর পরবর্তী ক্লাসে পড়া হবে তোমাদের রক্তর একটা বিশেষ উপাদান, বা রক্ত সাহায্য করে যাকে হৃৎপিণ্ড, রক্তের গতিটাকে বজায় রাখে। তাহলে হৃৎপিণ্ডের সঙ্গে পরে ক্লাস।